কি যে করি কিছু বুঝে পাচ্ছি না। এতগুলো টাকা এখন কোথায় পাবো? পাদু এখন আসে না, এদিকে ফুটোদার পেট ব্যথা কমতেছে না। কি যে করি কিছু বুঝে পাচ্ছি না। টাকার দরকার, টাকা টাকা কোথায় পাবো? কাকা আয় ভাইপো আয়। বলছি কাকা, ফুটো কাকা এখন কেমন আছে? আর বলিস না, পেট ব্যথা হচ্ছে বিশাল। আগের তো ডাক্তার বললো মাস দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই 2-4 দিনের ভিতরে আবার পেট খারাপ কি করে হয়ে গেল? বলিস না ভাইপো, সব কপাল। বলছি কাকা, অন্য হসপিটালে দেখালি কিরকম হতো? এর থেকে একটু বড় হসপিটালে। এই হসপিটালে বিল টানতে টানতে কাজ হয়ে যাচ্ছে, আর এর থেকে বড় হসপিটাল হলে তো কাজ শেষ। তাহলে কি করবো কাকা? টাকার দরকার রে ভাইপো, টাকার দরকার। বলছি কাকা, আমি একটা কথা ভাবিছি, তোমার বলবো? কি কথা বল? বলছে কি, আসার সময় অন্য একটা বিষধর কোচিং সেন্টার থেকে আমার বলিছে এই কোচিং সেন্টার থেকে টিসি নিয়ে ওই কোচিং সেন্টারে অ্যাডমিশন করলে পারে ওরা আমার টাকা দেবে। মানে ঠিক বুঝলাম না। শহরের ব্যাপারটা হচ্ছে, যে কোচিং সেন্টার থেকে ভালো রেজাল্ট করবে, টপ করবে, সেই কোচিং সেন্টারে পরের বছরে প্রচুর পরিমাণে লোক অ্যাডমিশন হয় আর প্রচুর টাকা ইনকাম হয়। তার জন্য ওরা আমাকে নিয়ে কাড়াবড়ি করছে। ও মানে অন্যটা খারাপ কোচিং সেন্টারে তোরে নিয়ে ওখান থেকে টপ রেজাল্ট করালি পারে ওদের কাছে অনেক লোকজন আসবে, তোর অনেক টাকা পয়সা দেবে, তাই তো? হ্যাঁ। না না ভাই, ওইসব কাজ করার দরকার নেই। কারণ কি, তোরে ভালো রেজাল্ট করতে দেখে অনেক গরিব ঘরের লোকের ছেলে মেয়েরা ওই কোচিং সেন্টারে পড়াবে, তখন তাদের পয়সা সব জলে চলে যাবে। আমিও তো ডাইরেক্ট না বলে দিছি, কিন্তু এমন পরিস্থিতি এখন টাকা পয়সার বিশাল দরকার। বলছে কি, আমাদের মাদুলির ব্যবসা ভালো চলছিল, যদি আর কদিন চালাতাম তাহলে ভালোই হতো। না রে না, লোক ঠকিয়ে টাকা ইনকাম করার কোনো দরকার নেই। তাহলে কাকা, ফুটো কাকার এখন কি করে ভালো করব? তাই তো ভাবছি, হাগুদার সাথে যোগাযোগ থাকলে পারে মোটামুটি কিছু টাকা ধার চেয়ে নিলেও ঠিক করা যেত। না 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 না, ওনাদের টাকার দরকার নেই। দরকার আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ভিক্ষা করবো, রাস্তায় ইনকাম করব, কিন্তু ওনাদের টাকার দরকার নেই। এরকম বলছিস কেন? এই বিপদের সময় মোটামুটি একটু সাহায্য পালি তো ভালোই হয়। আমি কিছু দেখছি কাকা। তুমি বলছি রক্ত লাগবে বলে, আমি তো রক্ত দেওয়ার জন্য রেডি। ডাক্তারে বলিছে তোর রক্ত নেওয়া যাবে না। কেন? আমি তো মদ বিড়ি সিগারেট কিছু খাই না। তোর এমনি হারকুলাস বডি, আগের বার রক্ত নিয়েছে সেই অনেক এমার্জেন্সিতে। তোর শরীরটা রক্ত নেওয়া যাবে না, 50 কেজি ওয়েট থাকতে হবে, শরীরে একটু বলসল থাকতে হবে। তোর ন্যাংরা বডি, রক্ত নিলি তো তুই চিত হয়ে পড়বি নি। ও এইসব দেখে মনে হয় ন্যাংরা বডি, আমার শরীরে পুরো আয়রন ভরা আয়রন। যত নিয়ে নাও কিচ্ছু হবে না। ও বাবা, তুই বলে দিলি হয়ে গেল। বলছি কাকা, এখন সৎ পথে টাকা ইনকাম করতে গেলে তো অত টাকা ঘপ করে পাওয়া যাবে না। ব্যবসা সব ডাউন, কি করে যে টাকা পয়সা হবে তাই ভাবছি। কোনো যদি একটা ব্যবসা করতে পারতাম, কম সময় ভালো টাকা ইনকাম করতে পারতাম, তাহলে ভালো হতো। সেটা তো আমিও ভাবছি। এই চুলকনির মলম এখন আর বিক্রি হচ্ছে না। আর তুই বল ভাইপো, ওই চুলকনির মলম 200, 300, 400 টাকা করে বিক্রি করে 50-60 লাখ টাকা জোগাড় করা কি চারটেখানি ব্যাপার? এদিকে যে টাকা সুদি আনবো সে কায়দাও নাই, কে আমাদের টাকা সুদি দেবে? কি করবো কিছু মাথায় আসতেছে না। বলছি কি কাকা, আমার কথা যদি শোনো তাহলে একটা কথা বলি। কি কথা? আমাদের স্কুলের যে মাস্টার আছে না, ওই মাস্টারের কাছে যদি কিছু টাকা চাই। আরে না না না, ওনারা তোরে এত কম টাকায় পড়াচ্ছে, আর টাকা না নিয়েও পড়াতে রাজি হয়েছে। ওনাদের কাছে টাকা চাওয়াটা কি ঠিক হবে? আর এত টাকা আমরা ফেরত দেবো কোথাতে? বলছি টাকা ভালো হয়ে গেলি পারে টাকা ফেরত দেওয়া কোনো ব্যাপার না। তাহলে কি বলছিস, যাবি তোর মাস্টারের কাছে? বলছি চলো একবার পিনিক পানাক দিয়ে কিছু টাকা বের করা যায় নাকি? শোন, অন্য কিছুর ব্যাপার হলেই হতো, এই ভালো কাজের জন্যই হাবি জাবি টাকা ইউজ করা যাবে না, বুঝতে পারিস? তার জন্য তো বলছি স্যারের কাছে চেয়ে দিয়ে কিছু করা যায় কিনা। চলো একবার দেখি। চল তালি, চলো। বলছি লাল, তুই হসপিটালে থাক, কোনো অসুবিধা হলে পট করে ফোন করে দিবি, ঠিক আছে? আমি আর কাকা যাচ্ছি। আচ্ছা, আমি এখানে সারাক্ষণ পাহারা দেবো, কোনো সমস্যা নেই। চলো কাকা। যাই দেখি, ফুটুদার কাছে গিয়ে বসে থাকি। দাদা কেমন আছেন? তোমার সাথে আর এক দাদারা দেখছি না যে। আর বলবেন না, আর এক দাদা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন, কি হয়েছে? স্যার সে কথা বলার জন্যই আপনার কাছে আসছি। কদিন আগে যে বললে ভালো নেই, ভালো হয়ে গেছে, এখন আবার কি হলো? বলছি স্যার, শরীরের অবস্থা কাকার ভালো না। তো একটা ভালো হসপিটালে দেখাও। ভালো হসপিটালে দেখিয়েছে স্যার, বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। তাই নাকি? বলছি স্যার, বিশ্বদার কোচিং সেন্টার, ওই ম্যাডামকে আপনি জানেন? জানি মানে, 1 নম্বরের ঠকবাজ, 1 নম্বরের শয়তান মেয়ে ছেলে। কালকে বিকেলবেলা আমায় বলছিল যে ভারত কোচিং সেন্টার ছেড়ে দিয়ে আমার কোচিং সেন্টারে আসো, তোমার কাকার যত খরচাপাতি সব আমরা দেবো। এই কথা বলেছে তোমারে? হ্যাঁ। তো তুমি কি নির্ণয় নিলে? না না, নির্ণয়ের কি স্যার, আমাদের ভাইপোরে ভালো কোচিং সেন্টার ছাড়া আমরা ওই পয়সার জন্য হাবিজাবি জায়গায় যাবো না। কিন্তু পরিস্থিতি এমন খারাপ যে মোটামুটি টেনশন বেঁধে গেছে। দেখো বাবা, আমরা তোমাকে যতটা ডিসকাউন্ট দেওয়ার ততটা দিয়েছি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে অনেক টাকা খরচা করি, ওদের মতো না আলতু ফালতু ইউটিউব দেখে পড়াই ছেড়ে দেবো বাস, ওরকম কাজ আমরা করি না, ঠিক আছে? আমাদের অনেক খরচা আছে, ভালো ভালো মাস্টার গাইড করে, তাদের অনেক টাকা দিতে হয়, আমাদের সেরকম একটা লাভ থাকে না। জানি তো স্যার, সেজন্যই তো আপনাদের এখানে ভর্তি করা। দেখো, আমরা যতটুকু সাধ্য ততটুকু তোমার জন্য করার চেষ্টা করেছি, কিন্তু ওই রকম অফার আমরা দিতে পারবো না, বুঝতে পেরেছো? না না স্যার, অফারের কথা বলছি না, বলছিলাম স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছি কিছু টাকা যদি স্যার পাওয়া যেত, কিছুদিনের ভিতরে ফিরিয়ে দেবো, পুরোপুরি দেওয়া লাগবে না। আর কাকার এখন শরীরটা খুব খারাপ, আর আমরা শহরে নতুন আসছি তো, এখন কোথায় যাব কাউকে চিনি না, কিচ্ছু জানি না, কি করে ম্যানেজ করবো কিছু বুঝে পাচ্ছি না।
সেটা তো বুঝতে পেরেছি। তো কত টাকার দরকার? ওই স্যার 50-60-এর মতন। 50-60 হাজার? না স্যার, 50-60 লাখ। ও, অত টাকা কোথায় পাবো বলো? আমি যে বেতন পাই সেই বেতন থেকে কদিন আগে একটা ফ্ল্যাট কিনেছি, আর আমার লোন চলছে। হ্যাঁ, আমি তো পার্সোনাল ভাবে অত টাকা দিতে পারবো না, বুঝেছো? আমার পরিস্থিতি খারাপ। এমনি যদি 50-60 হাজার হতো আমি যে করে হোক ম্যানেজ করে দিতাম, বুঝেছো? সব দিকে স্যার অসুবিধা, এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না। বলছি, একটা ব্যবস্থা হতে পারে। এই শহরে একটা ডন আছে, পিক্কাল ডন। কি ডন? পিক্কাল ডন? হ্যাঁ, ও লোককে টাকা দেয়, কিন্তু একটু ওর কাছ থেকে টাকা নেওয়া রিস্ক। যদি সময় মতন টাকা ফেরত না দাও না, হাড় গোড় ভেঙে পুরো দলামুট করে দেবে। কিন্তু আমাদের কি টাকা দেবে? ও টাকা দেওয়ার জন্য সবাইকে রেডি। হ্যাঁ, বুঝেছো তো? ডন মানুষ, ও টাকা উসুল করা ওর কাছে কোনো ব্যাপার না, বা হাতের খেল। এর জন্য টাকা সবাইকে দিয়ে দেয়, সুদে টাকা খাটায়। তো তুমি একবার যেয়ে দেখতে পারো। হ্যাঁ, অ্যাড্রেসটা বলবেন স্যার, আমরা সময় মতন টাকা ফেরত দিয়ে দেবো। অ্যাড্রেস কি? তোমার আমি ফোন নাম্বার সহ সবকিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যাঁ স্যার, নাম্বারটা বলেন। 0000001। স্যার এরকম কোনো নাম্বার হয়? এর নাম পিক্কাল ডন। হ্যাঁ, কয়েক লাখ টাকা খরচা করেছে শুধুমাত্র এই ফোন নাম্বারটার জন্য। বলছি স্যার, আমাদের কাজ হবে তো? আমি একবার ফোন করে বলে দেবো, ঠিক আছে? আর তোমাদের সাথে কি কি আর্গুমেন্ট করে, করে টোরে যদি হয় তাহলে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? কিন্তু বাবা দেখো, আমি সিকিউরিটি নিতে পারবো না। অত টাকা সিকিউরিটি আমার সারা জীবন চাকরির পেনশন পালিয়েও আমি ক্লিয়ার করতে পারবো না। আমি এমনি বলে দেবো যে আমি জানি ছেলে ভালোবাস। ঠিক আছে স্যার, এইটুক বললেই অনেক। ঠিক আছে, তোমরা যাও, আমি ফোন করে দিচ্ছি। বলছি স্যার, কোথা দিয়ে যাবো? এখান থেকে উল্টোডাঙ্গার বাস ধরে ক্যারাতকুড়ুর জায়গায় নামে 3 নম্বর গলি দিয়ে 7 নম্বর ঘরটা। আচ্ছা স্যার। কি নাম বললেন স্যার? ক্যারাতকুড়ুত? হ্যাঁ হ্যাঁ, ক্যারাতকুড়ুত। ঠিক আছে স্যার, কাজটা যেন হয়ে যায় স্যার, আপনি একটু বলুন। আমি চেষ্টা করছি প্রাণপণ। সত্যি কাকা, বললে হবে না। কোথার থেকে ভাগ্নে জোটাইছো? কি চা বানাইছে রে বাবা, মনে হচ্ছে আঙুল চেটে খাই। ভালো হইতে? ভালো মানে সেই ভালো হয়েছে। বলছি ভাইপো, যেরকম চা বানিয়েছে লোকজন আসবে? কি যে বলো কাকা, আমি তো ভাবতেছি এই যে ফুটবলাররা যদি খবর পায় না, তোমার দোকানে চাল চুল কিচ্ছু থাকবে না রে। মানে? সব সবাই খেয়ে ফেলাবে না। তা ভাগ্নে, বলছি তোমার নাম কি? সে নামের ঘরে ভুলে গেছি। তাহলে আজকে তো তোমার নাম ভাগ্নে। তে তোমরা যেটা বলো কোনো অসুবিধা নাই, বললেই হবে না। অসাধারণ অসাধারণ, অতুলনীয়। প্রথম ভাবিছিলাম কি চার দোকানটা দিয়ে মানে লস খাচ্ছি। চাটা কেউ কেনে কি না কেনে, আমি আবার বুড়ো মানুষ তো, আমার হাতে চা আবার কেউ খায় কি না খায় কে জানে। ওরে না কাকা, ভালো কাজ করিছো। লোকজনের টাইম পাস করার জন্য কোনো জায়গা নেই, আর গ্রামের ভিতরে সেরকম একটা ভালো চার দোকান নেই। তোমার চার দোকানটা পুরো একদম পজিশনে হয়েছে। আর ভাগ্নেরটা পাইছো না, একদম সেই পিন্ডি চটকানো চা বানাচ্ছে। পিন্ডি চটকানো চা, আর আমার বলার ভাষা নাই। এরকম চা আমি বাপের জন্য খাই নাই, বুঝতে পারিছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাগ্নে, বলছি কালকে আমার বন্ধু বান্ধব নিয়ে আসবো কিন্তু তোমার দোকানে, কড়া করে চা বানাবা কিন্তু। আচ্ছা, কোনো চাপ নেই, তুমি নিয়ে আসো লোক। আমি দেখবো একদম তালে তাল দিয়ে দেবো। ভাগ্নের কথায় তাল আছে বললেই হবে না। দেখতে হবে না কার ভাগ্নে। বাবা, এখানে আবার চার দোকান কবে হলো? এই তো আমি লাগিয়েছি খুড়ো। খালি দোকান লাগালি হয় না, চাও ঠিকঠাক বানাতে হয়। বলছি এক কাপ খেয়েই দেখো না। আমি এসব আবহাওয়া চা খাই না। আরে বাবা, পয়সা দিয়ে লাগবে না, এমনি খাও। বললাম না, হাবি যাবি চা খাই না। আরে কালু কাকা, এক কাপ খাইয়ে দেখো, সেই জিনিস যে কোনো মানুষের চা খাওয়া যায় তুই বল? আরে প্রথমে আমি ওই ভাবিছিলাম, সময় কাটতেছে না, তা ভালো এক কাপ খাইয়ে দেখি। ও বাবা, গালিয়ে দিয়ে দেখি কি অমৃত অমৃত। কি বলছিস? বিশেষ না, একটু খাইয়ে দেখো। দাও দেখি। এই নাও। চা কিরকম হবে জানি না, কিন্তু চার কালারটা ভালো হয়েছে। একবারে খেয়েই দেখো না। অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। বলছি কাকা, এই টাকনু মালটা পেয়েছো কোথায়? কেন, ভালো বানাইনি? আমি 5 স্টার হোটেলে চা খাইছি, 500 টাকা দামের চা খাইছি, কিন্তু এরকম চা এখনো পর্যন্ত কোনোদিনও খাইনি। বলেছি না আমি, দেখিস? সত্যি কাকা, এটা ম্যাটেরিয়াল কোথায় পাইছো ওই টাকমাতারে? বলছি এটা আমি কিনে নিতে চাই। কি বলছিস? হ্যাঁ, এটা কিনে নিয়ে ওই 3 মাথার মোড়ে আমি একটা দোকান খুলবো, বড় একটা টি টাইম খুলবো। মাথা খারাপ, ভাগ্নের কেউ বিক্রি করে? তুই কি কথা বলছিস? কাকা কিরকম হয়েছে? সেই লেভেলের হয়েছে। বলছি কি ভাইপো, তোর নাম কি? আমার নাম ভাগ্নে। নামও যেরকম চাও সেরকম। বলছি ভাইপো, দোকান চলবে তো? করাতের মতন চলবে। করাতের মতন চলবে মানে? করাতে যেমন আস্তি কাটে জাতি কাটে, হ্যাঁ সেই রকম আস্তি জাতির লোক চা খাতি খাতি আর কিল বেলে যাবে। ভালো হইতে তো বললাম না, দাঁত ভাঙা হয়েছে, দাঁত ভাঙা। বলছি তুই তার ভিতর মিশাস কি? হ্যাঁ, এমনি বানাই দিয়েছি, হয়ে গেছে। সত্যি পয়সার একটা আইটেম। কালকে আবার আসবো, লোকজন নিয়ে আসবো, বুঝলি? সেরকম চা বানাবি। কালকে একটা ভালো বানাবো, কলা কোলে। ঠিক আছে, খেলা জমবে। যাক বাবা, টাকাটা লসে যায়নি। নয়তো এত টাকা খরচা করে দোকান লাগাইছি, যদি পুরো একদম চালান মার যেত তাহলে তো পুরো মাঠে মারা হয়ে যেতাম। যা করে ভগবান ভালোর জন্যই করে। এমনিতে আমার ব্যবসা পাতি চলতেছে না, এই পুরোহিতের ব্যবসা। এখন ভাগ্নে দিয়ে যদি চার দোকানটা ডেভেলপ করতে পারি তাহলে সারা জীবন বসে বসে খাতি পাবো। বলছি মামা, কালকে বুঝিস একটু পাউডারের দুধ আনবা আর গরুর দুধ আনবা, বুঝছো? দুটো মিক্সিং করে বানালে আলো ভালো টেস্ট হবে। আরে ভাগ্নে, তুই যা বলবি তাই আনবো, আমি সবকিছু রেডি। তুই খালি ঘাপা ঘাপ চা বানা। দুইজনে মিলে পুরো কাপাই দেবো। ঠিক আছে। দাও মামা, বাজারে গিয়ে দুটো আমুল দুধের প্যাকেট নিয়ে আসো। ঠিক আছে, এই যাবো আর আসবো। বলছি ভাইপো, তোর বাড়ি কোথায়? ঘোলা বালি মালি আমি জানি না, ভাব ভুলে গেছি। বাড়ি ভুলে গেছিস মানে? ও সে অনেক বড় ঘটনা, পলে বলবানি তোমার এক সময়। বলছি কি আমার সাথে কাজ করবি? কি কাজ?
এই তো চা বানা ভিতরে মাসে 10,000 টাকা করে দেবো। খাইয়ে কাজ নাই আমার মামাদের থালে আমি কোথাও দেবো না। ক্যাবলা তুই হচ্ছে ক্যাবলা, তোর নিয়ে যদি শহরের পরে একটা দোকান দিতাম না একদম সিটির মাঝখানে, টকাটক করে বিক্রি হতো, তুইও বড় লোক হয়ে যেতে আমিও বড় লোক হয়ে যেতাম। ওগুলো আমি দেবো না, আমার মামা দোকান বলবে আমি সেখানে থাকবো, বুঝতে পারি তো, আমি এদিক ওদিক কোথাও দেবো না, তোরে বলে কোনো লাভ নাই। তুই হচ্ছে একটা ক্যাবলা, কি করে এত ভালো চা বানা দিতে কে জানে, আগে মানে চার দোকান ছিল, নাই তো এরকম ভালো চা কি করে বানাই। তা তোর বাড়ি কোথায় তো মনে নাই? ঘোলা আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তা বলে আমি ভুলে গেছি আমার বাড়ি ঘর দুয়ার নাম দাম সব ভুলে গেছি। নাটক মারাস? হ্যাঁ সত্যি কথা বলতেছি। হয়েছে হয়েছে, আর ডুব দিস না মানে, বলছি কয় টাকা হয়েছে? 10 টাকা। শালা 10 টাকায় এই লেভেলের চা খাওয়াচ্ছিস? 10 টাকা দিলেই হবে, তুমি 10 টাকা দাও। 20 টাকা নে। ও 20 টাকায় হবে না, 10 টাকায় দিতে হবে। আরে তোর আমি বেশি দিচ্ছি। ও বেশি বেশি হবে না, আমার 10 টাকা, 10 টাকার কমে আমি বিক্রি করবো না। আরে 10-এর পর 20 হয়, অত ঘোলা আমার জানার দরকার নেই। 10 টাকার নোট দাও, বাদ যাও। ভালো মানুষের পাল্লায় পড়েছি তো, 10 টাকা দিলেই হবে। দেখেছো কালু দা কিরকম সরল সিজে? তাই তো ভাবছি এই মাল কি করে এত ভালো চা বানালো কে জানে, মানে এর হাতে মনে ম্যাজিক আছে। তুমি টাকা দাও তো, পরে কথা বললে না, টাকা দাও। দিচ্ছি রে দিচ্ছি। হ্যাঁ মানে চকলেট বাটি কিনে দাও। দেখেছো দিন দিন ছেলেটার অবস্থা দেখেছো? বলছি কি বাবা, এখন পুজো নেই আচরা নেই, এখন কি চকলেট বাজি পাওয়া যায়? পাওয়া যায় না। পাশের বাড়ি ওই রমেনের ছেলে ছোটু, ও পাঠাইছে সকালবেলা, আমি দেখেছি। মহা বেয়াদব তো, তুই এরকম বাজি ফোটাতে পারিস? তোর হাটে ফাটিয়ে যাবে। তোমার মতো ভাই পাই নাকি? হ্যাঁ দেখিছো কিন্তু দেখিছো ছেলেটা দিন দিন যেরকম বেড়ে উঠেছে, এ বড় হলে আমার খাতি দেবে তা মনে হয় না। আরে স্বামী এরকম বলছো কেন? ছোটবেলায় এরকম একটু করে, বড় হলে ঠিক হয়ে যাবে। তুমি আমার চকলেট বাটি কিনে দেবা কিনা তাই বলো। আরে বাবা এখন এসব ফাটায় না, দেবা কিনা তাই বলো। এরকম বাজি এখন ফাটায় না বাবা, তোমার হাতে লাগবে। এ ছেলে বড় হয়ে মানুষ হবে না, এটা দেখতেছি এ বিয়াদবের বাসা হবে। তা তোমার মতন ক্যাবলা হবে নাকি? মুখ সামলে কথা বলবি। মুখটা আমার কি হলো? সেদিনকে একটা টাকমাটা বুড়ো আছে, টাকা চালো, ঘাপাত করে 10,000 টাকা দিয়ে দিল। আমি 10 টাকা চাচ্ছি তাই দেখছে না। টাক মাথা বুড়ো বলছিস? ও আমার কত টাকা দিয়ে সাহায্য করেছে জানিস? তাহলে আমি তোমার সাহায্য করি না? তুমি তখন বলো একটু গামছাটা দে, হ্যাঁ আমার ওই একটু তেল আনিয়ে দে, পায়ে ডলতে হবে, তেল আনিয়ে দিই না তোমার। মাঝে মাঝে বলো ওই সামনে কাকার দোকান থেকে 2 টাকার চান 2 টাকার পাতান আমি আনি নেবো দিই না। ওরে ওইসব কাজ আর ওইসব কাজের ভিতরে অনেক পার্থক্য আছে। আমি তো তোমার দেখতে আর কি করবো, তুমি টাকা দেবা কিনা বলো। আর খাইছিস? আমি জানি তো তুমি একটা কিতে। এনি তোমার ছেলের তুমি সামলাও, আমি স্কুল দিক যাচ্ছি বুঝিছো। এ ছেলে আমার মাথা যন্ত্রণা করায় খাবে। হ্যাঁ এখন উচিত কথা বললি, মাথা যন্ত্রণা করে দেবে। হ্যাঁ আমি জানি তুমি বিতাল কিটকে। এরে একটু বড় হলি পারে হোস্টেলে রাখতে হবে, নাহলে মানুষ হবে না। আমি তো মানুষ না, আমি তো বলু, তোমরা সবাই মানুষ। দেখিছো কথাবার্তা ভঙ্গি দেখিছো? বাবা ওরকম কথা বলে না বাবা, বড়দের সঙ্গে তোমরা আমার সাথে কথা বলে না। 10 টাকাটা একটু বাড়ি কেনবো তাই দেখতে না কিটে। স্যার বাড়িতে আছেন? হ্যাঁ কে? দেখো কিটা চলে এসে টাকা কথাতেই। ভালো আছেন স্যার? আর ভালো। বলছি স্যার আমার হাগুর কোনো খবর পেলেন? খবর আর কি পাবো বলো, সেদিনকে ব্যাংকে গেছিলাম, তো একটু খবর নিলাম কি খবর। তা টাকা পয়সা তো সব ব্লকেরতে আনব্লক হয়ে গেছে, কিন্তু হাগুর তো কোনো খবর নেই। বলছি বাড়ি কি কোনো ঝগড়াঝাটি করেছে? হাগু তো এরকম কোথাও গিয়ে চুপচাপ থাকা মানুষ না। না না স্যার, কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি বলেছি কি আমার জন্য একটা লিপস্টিক কিনে এনো, বাস এইটুকু কথাই বলেছি। তো একটু হাসি দিয়ে চলে গেল, আর আসেনি বাড়ি। মিথ্যে কথা বলতেছে, লিপস্টিক কেনার জন্য কেউ বাড়ি আসে না নাকি? নির্ঘাত মালিছে। কি কথা বলছে স্যার আপনার ছেলে? ওর কথা ছাড়ো তো, ও একটা বিয়াদব হয়েছে। বলতে কি আমার মুখে ভাতের দিন তোমরা এই কাচের বাটি নিয়ে খাতে আইছিলে না? বাবা এসব কথা বলছো কেন? বাড়িতে সবকিছু খাইয়ে গেছো পেট ভরে পেট পুলে, আবার টিফিন কারিতে নিয়েও গেছো, আর একটা কাচের বাটি ছেড়ে নিয়ে তো লজ্জা করলে না তোমাদের? কি ছেলে রে বাবা? গিনি লোকের সামনে মান সম্মান রাখবে না তোমার ছেলেটা, ওর একটু শাসন করো। উচিত কথা বলি এখন ছাতন করো। বাবা তুই ঘরে চল, আমি কোথাও যাবো না, আমার চকলেট বাটি কিনে দাও। এ ছেলে নিয়ে আর সংসার করা যাবে না দেখতেছি। 10 টাকা তাইতি তখন থেকে দিয়ে দিলি হয়ে যায়, এত কথা আমার বলার দরকার হয় না। বলছি গিনি ওই দেখো তো ওইখানে 10 টাকা আছে নাকি, দিয়ে বিদায় করো। মালটা নয়তো মাথা কপাল খারাপ করবে। বলছি বাবা টাকা দিচ্ছি, বাজি সাবধানে পাঠাবা। ও নিয়ে তুমি টেনশন করো না, তুমি টাকা দাও, আমি সব ঠিকঠাক করলে কল বানি। বলছি কোনো খবর পাও নি হাগুর? না স্যার, বাবা খুঁজতে গেছে শহরের দিকে, এখনো তো কোনো খবর টবর পাওয়া যায়নি। কোথায় যে গেল হাগু কিছুই জানা যাচ্ছে না। বলছি ওর বন্ধুদের কাছে যায়নি তো? সেটা আমি কেমন করে বলবো বলো, ওরাও কেউ ফোন করে না, আর ওদের নাম্বারও জানা নেই। বলছি স্যার যদি এই ফুটোর নাম্বার থাকে আপনি দেন না স্যার একটু। আরে বাবা ফুটোর নাম্বার থাকলে তো আমি ডাইরেক্ট কথা বলতাম। স্যার আপনি ভাবতে পারছেন আমি হয়তো কোনো বড় ঝামেলা পাকাবো, নাম্বারটা একটু দেন স্যার। আরে বাবা সত্যি বলছি আমার কাছে নাম্বার নেই। বলছি স্যার ফুটোর নাম্বার কোথায় গেলে পাওয়া যাবে? সেটা তো বলা মুশকিল, আমি যদি কোনো খবর পাই না তোমার খবর দেবানি। দেবেন স্যার, ভীষণ কষ্টে আছি, হাগুরে ছাড়া একদম মন লাগছে না। বলছি তা হাগু তোমার এত ভালোবাসে, কিছু না বলে কি করে চলে গেল? তাই তো ভাবছি স্যার, আমি তো কোনো অন্যায় করিনি, তাও এরকম আমার এত বড় সাজা দিল, আমি বুঝতে পারছি না। ওর পুরনো বউদের কাছে যায়নি তো? হ্যাঁ এক কাজ করতে পারো, ওরা খবর জানলেও জানতে পারে। ওই নরেনের বাড়ি নাকি ওরা ভাড়া থাকে শুনেছি। বলছি স্যার নরেনের বাড়ি কোন দিকে? এই তো তুমি হদলপুর গ্রাম দিয়ে আইছো তো, ওই হদলপুর গ্রামে 4 নম্বর বাড়িটা 3/4 × 0 0। আচ্ছা স্যার আমি এক্ষুনি খবর নিচ্ছি। যাও, আর যদি খবর পাও আমারও একটু জানাইও। তাড়াতাড়ি যাই, টাকা পয়সা সব ঢুকে গেছে, এখন টাকা খালি উঠানোর দরকার। বিয়াদব মেয়ে ছেলে, হ্যাঁ গুড়ি মারবি, সবাইরই মারবি, বাড়িতে খেদাই দিবি, আর ওদের ফোন নাম্বার দেবো। আমার তো চুলকনি উঠিছে।
যাই দেখি তাড়াতাড়ি বাজারটা সেরে আবার স্কুলে যেতে হবে। আর এদিকে জন্ম হয়েছে একটা ছেলের, আমার পুরো পিন্ডি চটকায় যাবে যা দেখতেছি। ম্যাডাম হঠাৎ করে আমায় ডাকলেন যে? এখন তুমি নার্সের কাজ করছো কাদের জন্য? ম্যাডাম সব আপনার দয়া, না হলে আমি তো ফেল করেছিলাম। আপনি শুধু হিচিং বিচিং করে যে করে হোক পাশ করিয়ে দিয়েছেন। তোমার এত বড় একটা কাজ করে দিলাম, গুরুদক্ষিণা হিসেবে কি দিয়েছো তুমি আমাদের? আমি ছোটখাটো মানুষ, আমি আর কি গুরুদক্ষিণা দেবো? আপনি বলেন, আপনি যা বলবেন আমি তার জন্য রাজি। শোনো, তোমার একটা কাজ করতে হবে, তার জন্য তোমায় পয়সাও দেবো, ফ্রিতে করা লাগবে না। কি কাজ ম্যাডাম? তুমি যে হসপিটালে আছো না? হ্যাঁ ম্যাডাম, হসপিটালে একটা পেশেন্ট ভর্তি আছে ফুটো নামের। আপনি কি করে জানেন? আমার কাছে সব ইনফরমেশন আছে, বুঝতে পেরেছো? ওরা কিন্তু খুব ডেঞ্জার, ওদের আমি আগের থেকে চিনি। গ্রামে আমি একটা হসপিটালে কাজ করতাম, ওখানে সেই হসপিটাল ওরা বন্ধ করে দিয়েছে। ওদের এত বড় পাওয়ার পাওয়ার থাকতে পারে গ্রামে, এই শহরে কারোর পাওয়ার না, বুঝতে পেরেছো? যার টাকা আছে তারই পাওয়ার। হ্যাঁ ম্যাডাম, তা বলেন কি করতে হবে? ওই ফুটো নামে যে পেশেন্টটা ভর্তি আছে তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। ওনার শরীর তো এমনিতে খারাপ, ওনার এই কি যেন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। সব কিছু জানি আমি। ওই টাকার জন্য ওরা এখন বাদরের মতন এখান থেকে ওখান, ওখান থেকে এখান যাচ্ছে, বুঝতে পেরেছো? তো ম্যাডাম কি ইঞ্জেকশন দিতে হবে? ওই ইঞ্জেকশনটা দেবে, যে ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে পেশেন্ট সিরিয়াস হয়ে যাবে, মরবে না, বুঝতে পেরেছো? সিরিয়াস হয়ে যাবে, টাকা খুব আর্জেন্ট দরকার হবে, তখন আর কোথাও খুঁজে না পেয়ে আমার কাছে আসবে, বুঝতে পেরেছো? আপনার কাছে আসবে কেন? ওই যে ওনার যে ভাইপো আছে না, হ্যাঁ ওই ছোট মতন পাদু, হ্যাঁ হ্যাঁ, ও মালটা ভারত কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, যেখানে এমনি সব ভালো স্টুডেন্ট আছে। আর এবার যদি ও টপ করে না, আমাদের কোচিং সেন্টার সব বন্ধ হয়ে যাবে। তার জন্য চাইছি ও আমাদের কোচিং সেন্টার হয়ে পরীক্ষা দিক আর আমাদের নাম পুরো উজ্জ্বল করুক, নাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। ও মালটা বিশাল সেনা মাল, ওই মালই তো ওই হসপিটালটা বন্ধ করে ছেড়েছে। আরে তোমার উপর কেউ সন্দেহ করবে না, তুমি অলরেডি ওই হসপিটালে কাজ করো। নতুন কেউ করলে পারে সন্দেহ করতো, যখন কেউ থাকবে না টপ করে স্লাইনের ভিতরে ইঞ্জেকশনটা দিয়ে কেটে পড়বে, বুঝতে পেরেছো? আর যদি ম্যাডাম ধরা পড়ি? আরে বাবা ধরা পড়বে কেন, সময় মতন দেখে কাজ করবে, আর্জেন্ট তো না, যখনই দেখবে কেউ নেই পক করে ইঞ্জেকশনটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? বাকি কাজ তোমার কিচ্ছু করা লাগবে না। বলছি ওই ইঞ্জেকশন দেওয়ার পর যদি পেশেন্টের অবস্থা সিরিয়াস বা মরে যায় তারপরে কিচ্ছু হবে না। ওই ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে পেশেন্ট বেহুশ হয়ে যাবে, সিরিয়াস হয়ে যাবে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, বুঝতে পেরেছো? শরীরটাকে পুরো ড্যামেজ করে দেবে। বলছি ম্যাম, যদি ধরা পড়ি না, আমার তো সারা জীবন জেল হবে। আর যদি ধরা না পারো, কত টাকা পাবে জানো? কত টাকা? পুরো 1 লক্ষ আছে। 1 লক্ষ টাকা? হ্যাঁ, এটা তো অ্যাডভান্স দিলাম, কাজ কমপ্লিট হওয়ার পরে আরো পাবে। সত্যি বলছেন? টাকা দিচ্ছি হাতে আবার বলছে সত্যি বলছেন? হয়ে যাবে ম্যাডাম, হয়ে যাবে। বলছি ম্যাম, ইঞ্জেকশনটা কই দিয়ে দিন? ইঞ্জেকশনের নামটা বলে দেবো, যার সময় কিনে নিয়ে যখনই সময় পাবে কাজটা করে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাম, এই কথাটা যেন কানাকানি না হয়, তাহলে কিন্তু আমার জীবন নিয়ে টানা হেঁচড়া পড়ে যাবে। কিচ্ছু হবে না, তোমায় যা বলছি তুমি তাই করো, কেউ কিচ্ছু জানবে না, কাক পক্ষেতেও টের পাবে না, ঠিক আছে ম্যাম? আর যদি কাজটা ঠিকঠাক ভাবে না করো তাহলে কি হবে? না না ম্যাম, আমি করবো তো। হ্যাঁ বলে দিচ্ছি, যদি ঠিকভাবে না করো তাহলে তোমার অবস্থা টাইট, মনে রেখো। তুমি তো আমায় চেনো, আমি একটা কোচিং সেন্টার চালাই, তাহলে ভাবতে পারো আমার মাথায় কত বুদ্ধি। আর আমি সায়েন্সের স্টুডেন্ট, বুঝতে পেরেছো? ও নিয়ে টেনশন করবেন না ম্যাম, বিকেলের ভিতরে কাজ কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমি তোমার ফোনে SMS করছি, ওই ইঞ্জেকশনটা কিনে নিও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ম্যাডাম। আর তোমার সঙ্গে কোনো আমার ফোনের মাধ্যমে কথা হবে না, যা হবে SMS এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, তাহলে তুমি এখন আসতে পারো। ঠিক আছে ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই টাকা দিয়ে আগে একটা মোবাইল কিনবো, আর বাকি টাকা দিয়ে কানেরটা বানাবো, নাকেরটা বানাবো। পাদু তুই রেডি হ, তাড়াতাড়ি রেডি হ আমার কোচিং সেন্টারে আসার জন্য। তোকে কিভাবে দব্জ করতে হয় সব আমার জানা, বুঝতে পেরেছিস? আমি তো ছোট গেম খেলি না, খালি খালি একটা কোচিং সেন্টার চালাই না। 1.5 ফুটে মালটাকে বলেছি আমাদের কোচিং সেন্টার হয়ে পরীক্ষা দে। না না, এখন যদি ভালোভাবে না শুনিস আঙুল তাড়া করতেই হবে, মাঝখানে শুধু শুধু তোর কাকা কষ্ট পাবে আর কি। ইয়া, আমার সাথে ফাজলামো করে। বলছি ম্যাডাম, ডেকেছিলেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, তুমি যে কাজটা সুন্দরভাবে করেছো তার জন্য তোমায় এখন মেডেল পুরস্কার দেবো। বলছি ম্যাম, ওই ছেলেটা খুব ভালো, ওকে আমরা দব্জ করতে পারিনি। একা ছেলে, গ্রামের ছেলে, 1.5 ফুটে হাইট, কেলিয়ে তোমাদের অবস্থা টাইট করে দিয়েছে, সে কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওর গায়ে ভীষণ শক্তি। আর তোমাকে যে বললাম যে দলবল নিয়ে গিয়ে ওর পরে অ্যাটাক করো, একা একা কি হনুদার সাথে গেছিলে? বলছি ম্যাডাম, ওরে যেরকম সেরকম ভাববেন না, ও একটা ম্যাটেরিয়াল, সবই ম্যাটেরিয়াল একটা টেম্পারেচারের পরে গলে যায়, বুঝতে পেরেছো? অত শত জানি না, কিন্তু ওটা একটা ঝান্ডু বাম। অকম্বে ঠেকি, আমার কাছ থেকে টাকা নিয়ে আবার ওর নাম গান গাইছিস? দাঁড়া, আমার টাকা বের কর। বলছি ম্যাডাম, টাকা সব খরচা হয়ে গেছে। টাকা সব খরচা হয়ে গেছে মানে? যেরকম মারিছে না, হসপিটালেই অনেক টাকা চলে গেছে আমাদের। তোরা তো সব ঠিকঠাকই আছিস, কোথাও তো কিচ্ছু হয়নি। ওই ম্যাডাম, এমন এমন জায়গায় মারিছে না, এক্সরে করতে এসে সোনোগ্রাফি করতে হয়েছে, এর জন্য অনেক টাকা লাগিছে। ফাজলামো করিস নাকি? হ্যাঁ বলছি ম্যাডাম, অন্য কাজ থাকতে পারে, সেই কাজে আমরা এই কাজের সাথে ক্লিয়ার করে টাকা সুদাই দেবানি। বিয়াদব ছেলে পেলে তোদের দিয়ে কোনো কাজ হবে না। বলছি ম্যাডাম, দুটো চড় মারেন তাও ভালো, ওর পিছনে লাগতে বলবেন না, অন্য কাজ হলে পরে করতে পারবো, ও বিশাল শিয়ানা মাল। গ্রামের একটা ছেলের সাথে পারে না, আবার ডন বলে নিজের ডন। না ম্যাডাম, আমি ডনগিরি করবো না, আমি এখন থেকে ভাবতেছি পড়াশোনা করবো। বাবা, চোরের মুখে রাম নাম। হ্যাঁ ম্যাডাম, এই পাদু বলিস আমাদের পড়াবে। কি?
হে গুরু, পাগলা হয়ে গেছে নাকি? কার ধারে কি বলো? কি বললি? না না, বলছি ওরে চেষ্টা করতেছি, হ্যাঁ, আপনার এই কোচিং সেন্টারে আনার জন্য। একটু আগে কি বললি? কিছু না, একটু আগে বলছিলাম যে আমাদেরকে পড়ানোর কথা বলেছি, যে আমাদের পড়াও, আমাদের একটু মানুষ করো। আর আমজাদা, তোদের পাঠাইছি এক কাজে আর এক কাজে পুরো সবকিছু মানে তছনছ করে দিয়ে আইছিস। বলছি ম্যাডাম, ওরে একটু হারাতে গেলে অন্যভাবে গেম খেলতে হবে। আমরা যদি পড়াশোনা করি, ওর সব ডিটেলস খবর এনে আপনাকে দেবো, বুঝতে পেরেছেন? অত সময় নেই, 2 মাস পরে পরীক্ষা, এখনই ফর্ম ভরতে হবে। তার আগে আমাদের কোচিং সেন্টার থেকে নাম না ভরালে পারে কোনো কিচ্ছু হবে না। ম্যাডাম টাইম দেন, মাত্র 1 সপ্তাহ, যে করে হোক আপনার কাছে নিয়ে আসবো। তোর উপর আমার আর ভরসা নেই, বুঝতে পারিস? কেন ম্যাডাম? পাঠাইছি ওরে মারতি, তুই এখন ওর ভক্ত হয়ে গেছিস। দূর হ, চোখের সামনে থেকে দূর হ। বলছি কি ম্যাম, ওরে এরকম সেরকম ভাববেন না, ও সব কিছু জানে। আপনি যে আমাদেরকে পাঠিয়েছেন সে কথাও জানে। সে আমি জানি। তাহলে ম্যাডাম এখন কি করবো? কি করবি? আমার টাকা ফেরত দে। টাকা ফাঁকা নাই ম্যাডাম, যদি বলেন আপনাদের বাড়ির পায়খানা মাইখানা পরিষ্কার করে দেবো, কাজ বাজ করে দেবো, কিন্তু টাকা ফেরত দিতে পারবো না। ইয়াদবগুলো পালা এখান থেকে, সময় হলে ডেকে নেবো। আচ্ছা ম্যাডাম, আসি। এদের দিয়ে কোনো কাজ হবে না, বেঁচে গেছি এ যাত্রায়। ভাবছিলাম ম্যাডাম কেলাবে, এখন তো ছেড়ে দিল। যা দেখতেছি এ ছেলেটা সাধারণ ছেলে না, এর পিছনে লাগতে গেলে আরো মাথায় বুদ্ধি লাগবে, আরো লোকটুকু খাটাতে হবে কাজে, না তোরে দব্জ করা যাবে না। আমি তো চাচ্ছি ও আমার কোচিং সেন্টার হয়ে পরীক্ষা দিক, না হলে ওকে তো কখন সিজা করে দিতাম। মাত্র 1 মিনিটের খেলা, মালটাকে যে কোনো একটা হাবিজাবি জিনিস দিয়ে ফাঁসাতে হবে, নাহলে মালটা দব্জ হবে না। টিডিম 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 টিডিম। আপাতত তো ফুটোর উপর দিয়ে এক্সপেরিমেন্ট করি, তারপরে দেখা যাক কি হয়। যদি এই প্ল্যান ফেল হয়ে যায় তখন অন্য প্ল্যান কাজে লাগাবো। আমিও হার মানা মেয়ে না।